1996 সালে আওয়ামী লীগ যখন শেখ হাসিনার নেতৃত্বে প্রথমবার সরকারে আসবে করছে এবং চলে এলো জুন মাসে, তখন বঙ্গবন্ধুর বেশ কয়েকজন খুনি বাংলাদেশ থেকে পালিয়ে যান। কেউ কেউ নির্বাচনের আগেই পালিয়ে যান এবং ধারণা করা হয় কেউ কেউ নির্বাচনের সাথে সাথেই দেশ ত্যাগ করেন এবং পরবর্তীতে তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন। এদের মধ্যে একজন ছিলেন ক্যাপ্টেন মাজেদ, বরখাস্তকৃত, যিনি একেবারে সরাসরি 32 নম্বরে হত্যা মিশনে অংশ নিয়েছিলেন। ক্যাপ্টেন মাজেদকেও আর খুঁজে পাওয়া যায় নাই। বহু বছর পরে 2000 সালের দিকে হঠাৎ করে রাত 3টার সময় মিরপুরে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখা গেল একজন লোককে। জিজ্ঞাসাবাদ করা হলো এবং জিজ্ঞাসাবাদের পরে দেখা গেল আরে এইটাই তো সেই ক্যাপ্টেন মাজেদ। এপ্রিল মাসে গ্রেফতার করা হয় এবং মাত্র কয়েকদিন পরে যথাবিহিত নিয়ম মেনে, যেহেতু তার আগে মৃত্যুদণ্ড ছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো জিনিসটা খুব পরবর্তীতে জানা যায় যে ক্যাপ্টেন মাজেদ ভারতে ছিল, ক্যালকাটাতেই ছিল এবং সে সেখানে ছদ্মবেশে ছিল। এলাকায় তার একটা সুনাম ছিল, ভারতীয় হিসাবেই ছিল এবং সেখানে সে কাজকর্ম করে চলতো এবং সে ভালো জায়গায় ছিল। সে নাকি করোনার ভয়ে ভারত থেকে বাংলাদেশে এসে ঢুকেছিল এবং বেচারা রাত 3টার সময় গ্রেফতার হয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়। এই ঘটনাটা মনে পড়লো কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন হত্যাকারীকে ধরা হয়েছে। আপনারা জানেন মেজর মুজাফরকে ধরা হয়েছে, যে গত 45 বছর ধরে পালিয়েছিল। এবারও সেই একই ঘটনা শোনা গেল। এই মুজাফর, সে পালিয়ে ভারতে ছিল এবং দীর্ঘদিন ধরে সে সেখানে ছিল। হঠাৎ করে সে নাকি ছদ্মবেশে বাংলাদেশে আসা যাওয়া করত এবং আসা যাওয়ার পর্যায়ে এবার ধরা পড়েছে কোথায়? বনানী ডিওএইচএসে। যারা বনানী ডিওএইচএসের কথাটা জানেন না, তাদের সেই দর্শকদের জন্য বলি, বনানী ডিওএইচএস ঢাকা ক্যান্টনমেন্টের একেবারেই একটি নিজস্ব এলাকা, একেবারেই তাদের সীমানার ভিতরে। ডিওএইচএস মানে হচ্ছে ডিফেন্স অফিসার্স হাউজিং স্কিম বা হাউজিং সোসাইটি। সো এখানে ডিফেন্স অফিসাররা থাকেন, যারা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আছেন, তাদেরকে এইসব জায়গায় প্লট দেওয়া হয়। এবং বনানী ডিওএইচএসটা হচ্ছে বাংলাদেশের প্রথম ডিওএইচএস, যেখানে খুব সিনিয়র অফিসাররা, যারা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বা ওই সময়কার অফিসার ছিলেন, তাদেরকে এখানে প্লট দেওয়া হয়েছে এবং এই যে যিনি ধরা পড়লেন আমাদের মুজাফর, এই মুজাফরও কিন্তু তৎকালীন সময়কার একজন আর্মি অফিসার। খুব উদ্ভট এবং অবাক হওয়ার একটা বিষয়, একটা লোক ভারতে ছিল, সে ধরেন ছদ্মবেশে বাংলাদেশে আসা যাওয়া করে, সেটাও আমি মেনে নিলাম। কিন্তু যখন বিএনপি ক্ষমতায়, যখন তারেক রহমান প্রধানমন্ত্রী, ওই সময় তার শখ জাগবে বাংলাদেশে ঢোকার, এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। তারপরে ধরেন সে ঢুকলো, তার এখন খুব আবেগ আগ্রহ। বিএনপি কিন্তু হুট করে ক্ষমতায় চলে আসে নাই। 2024 সালের 5 আগস্টের পরবর্তীতে ধরে নেওয়া হয়েছিল যে দুইটা শক্তির একটা আসতে পারে, একটা ডক্টর ইউনূস নেতৃত্বাধীন জামাতের শক্তি আসতে পারে, আর যদি মাঝখানে একটা নেগোসিয়েশন হয় মাঝামাঝি কাহিনীর মাধ্যমে হয়তো বিএনপিকে ক্ষমতা পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হবে। সুতরাং যে কেউ জিয়াউর রহমানের হত্যার সাথে যদি জড়িত থাকে, কমন সেন্স বলে সে যদি বাংলাদেশে থাকতো, ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে টের পাওয়ার সাথে সাথে দেশ থেকে পালিয়ে যেত। এবং দেশ থেকে পালিয়ে যাওয়া, ভারতে যাওয়া বিশেষ করে, যে কোনো কঠিন কাজ নয়, সেটা তো আমরা জানি, কারণ শত শত লোক এই মুহূর্তে ভারতে আছেন যারা রাজনৈতিক কারণে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই মেজর সাহেব মুজাফর, তিনি বোকার বোকা। সে শুধু বাংলাদেশে ছিল না, সে আরামেই ছিল এবং সে সম্ভবত ভারত থেকে ছদ্মবেশে এসেছে কখন? যখন তারেক রহমান প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত ধরেন আইলো, আসার পরে কি হইতো? আসার পরে এই লোক তো ক্যান্টনমেন্টের আশেপাশেই তো যাওয়ার কথা না, তাই না? সে থাকলে গিয়ে থাকবে অনেক দূরে, কেরানীগঞ্জে থাকবে, যেখানে ধরেন সেনাবাহিনীর লোকজন খুব একটা যায় না বা তাদের প্রয়োজন পড়ে না, ওই সব জায়গায় থাকবে, ছদ্মবেশে থাকবে। দেখা যাচ্ছে সে ক্যান্টনমেন্টের ভিতরেই লুকিয়ে ছিল, ডিওএইচএসে ছিল, এবং যেখানে প্রতিটি ঘরে ঘরে একজন করে অ্যাটলিস্ট রিটায়ার্ড আর্মি অফিসার আছেন, যে কেউ তাকে চিনে ফেলতে পারে, সেখানে নাকি সে ছিল। এই হচ্ছে গল্প, এই হচ্ছে কাহিনী। এবং সেই খুনি মাজেদের মতোই এই খুনি মুজাফর খুব উদ্ভটভাবে খুব সহজে ধরা পড়ে গেল। এই জিনিসটা কি দর্শক আপনাদের মাথায় একটু প্রশ্নের উদ্রেক করে না? মূল কাহিনী আমরা মানি আর না মানি, মাজেদকে ধরে
ভারতীয়রা বাংলাদেশে পুশিন করে দিয়েছিল, যেটাকে যদি পুশিন বলেন, এবং এটা এক ধরনের আনঅফিসিয়াল নেগোসিয়েশন ছিল। আদারওয়াইজ মাজেদকে বাংলাদেশে মিরপুরে রাত 3টার সময় উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করতে দেখা যেত না। একইভাবে একেবারে ক্যান্টনমেন্টের ভিতরে কোর্ট মার্শালের রায় পাওয়া একজন মেজরকে পাওয়া যেত না রাতের বেলা বনানী ডিওএইচএসে। প্রশ্ন হচ্ছে তাহলে ভারত হঠাৎ করে জিয়াউর রহমানের হত্যাকারীকে ধরে বাংলাদেশে দিল কেন? আমার একটা ধারণা হচ্ছে এর মূল কারণ হচ্ছে ভারত এখন বাংলাদেশের সাথে, বিশেষ করে বিএনপি সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের একটা প্রোঅ্যাক্টিভ চেষ্টা নিচ্ছে। এই চেষ্টা দুই ধরনের হয়, ধরুন বাণিজ্যিক বা অন্যান্য জায়গা থেকে যে চেষ্টাগুলো হয়ে থাকে এর চেয়ে অনেক বেশি হয় যদি আপনি খুব পার্সোনাল লেভেলে একটা বিরাট ফেভার করেন এবং সেটা দিয়ে আপনি একটা সাইন দেন যে আপনি একটা যে আমরা সম্পর্ক উন্নয়নে আমাদের সাইড থেকে আমরা ঠিক আছে। এটা হচ্ছে পার্সোনাল লেভেলের ফেভার। আপনি যদি মনে করেন যে শেখ হাসিনার কাছে তার পিতার হত্যাকারীকে আমাদের কাছে যেরকম হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকারী বা জিয়াউর রহমান হত্যাকারী হচ্ছে একটা রাজনৈতিক জায়গা থেকে জিনিসটাকে দেখার, কিন্তু যার বাবা মারা গিয়েছেন তার কাছে বিষয়টা টু পার্সোনাল, এবং সেই লোক বা সেই মানুষটা তার বাবার হত্যাকারীদের যাতে বিচার হয় সেটার জন্য আন্তরিক চেষ্টা করবে, এবং কেউ যদি তাদেরকে ধরে গ্রেফতার করে হস্তান্তর করে তাহলে অবশ্যই সেটা ব্যক্তিগতভাবে একটা কৃতজ্ঞতা বোধ আসে। আমার কাছে মনে হয়েছে ভারত এই সাইনটা দেওয়ার জন্যই মুজাফরকে পাচার করে দিয়েছে, যদিও অফিসিয়ালি এটা হয়তো আমি বলতে পারবো না। আমি বলতে পারি আমার সন্দেহ হচ্ছে, কারণ আদারওয়াইজ খুব ডেফিনেটলি বলা এইভাবে মিডিয়ার সামনে ঠিক নয়। যাই হোক, তাহলে মুজাফরকে কেন এখন বাংলাদেশে পাওয়া গেল? ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জায়গাটা কোথায় তৈরি হচ্ছে? আমার কাছে যেটা ধারণা, ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে এক ধরনের পর্দার আড়ালে কোনো এক ধরনের বোঝাপড়া হয়েছে। সেই বোঝাপড়ায় বাংলাদেশের সাথে ভারত মাত্র ভিসা উন্মুক্ত করেছে, কিন্তু সেটাই শেষ কথা নয়। আগামীতে অনেক ধরনের নেগোসিয়েশন হচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে শেখ হাসিনা ফিরছেন। এটা মোটামুটি এখন এমন একটা পরিস্থিতি, তাকে হয় ফিরতে হবে, মানে যে পরিমাণ আলোড়ন তৈরি করেছে তার ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে, হয় তাকে ফিরতে হবে, তার সকল নেতাকর্মী বা সিনিয়র নেতাকর্মীদেরকে নিয়ে ফিরতে হবে, অথবা তাকে রাজনৈতিকভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে, কারণ এত আলোচনার পরে তার ফেরার একটা চেষ্টা না করার আর কোনো উপায় নেই। আমার ধারণা ভারত বাংলাদেশের সাথে বেশ কিছু জায়গায় একটা বোঝাপড়া হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে জঙ্গি গোষ্ঠী যেগুলো আছে বাংলাদেশে, যেটা নিয়ে ভারতের সবসময় একটা কনসার্ন ছিল, এবং তারেক রহমান বা তৎকালীন বিএনপি সরকারের উপরে ভারতের একটা ক্ষোভ ছিল। 10 ট্রাক অস্ত্র যেটা ধরা পড়েছিল, যেটা খুব পরিষ্কার এটার সাথে তৎকালীন সরকারের অনেকেই জড়িত ছিলেন বলে ভারত বিশ্বাস করে, বা এইটা একেবারে সরকারের কোনো না কোনো লেভেলে যোগাযোগ ছাড়া যে এটা সম্ভব নয়, এটা মোটামুটি সকলেই জানেন। সো সেই 10 ট্রাক অস্ত্র বা সেই ধরনের অস্ত্রোপচার 7 সিস্টারের জায়গাতে যাওয়ার ব্যাপারে ভারতের নিরাপত্তা একটা বিরাট ব্যাপার। উলফা একটা ইস্যু এখানের মধ্যে। অন্যান্য ভারতীয় জঙ্গি গোষ্ঠীর অনেকেই বাংলাদেশের থেকে অপারেট করে বলে ভারত বারবার অভিযোগ করে থাকে। এই জায়গাগুলোতে বিএনপি সরকার কোনো স্পেস দেবে না, এবং এটা যদি না দিয়ে থাকে তাহলে ভারতের সাথে বিএনপির রাজনৈতিক নেগোসিয়েশনের কোন একটা বড় সমস্যা হবে না, যদি না পরস্পরকে খোঁচাখুচিটা না করে না। দ্বিতীয় যে জায়গাটা, শেখ হাসিনা আসার ঘোষণাটা, এটা শেখ হাসিনা যে ওয়ান ফাইন মর্নিং সকালে চা খেতে খেতে সিদ্ধান্ত নিয়েছেন সেটা নয়। আমার ধারণা শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন, এই জিনিসগুলো নিয়ে একটা নেগোসিয়েশন হয়েছে, এবং সেটা যদি হয়ে থাকে শেখ হাসিনা দেশে ফেরার সাথে সাথে যারা ভাবছেন যে খুব বিশাল একটা কিছু হয়ে যাবে এবং শেখ হাসিনাকে পরের দিন ধরেই ফাঁসি দিয়ে দেওয়া যাবে, আমার মনে হয় তারা একটু আশাহত হবেন। এইখানে একটা নেগোসিয়েশনের জায়গা তৈরি হয়েছে, এবং সেই প্রেক্ষাপটেই এই উন্নয়নের জায়গাটা মানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। ভারত এবং বাংলাদেশের বিএনপি সরকারের মধ্যে যদি এক ধরনের বন্ধুত্বপূর্ণ না বলি, আমি বলি যদি সমঝোতাপূর্ণ সম্পর্ক হয়, সেটা দুই দেশের জন্য ক্ষতিকারক নয়, বরঞ্চ দুটো দেশের জন্যই ভালো। কারণ আমরা জানি ভারত এবং আমরা পরস্পরের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। আমাদের ভারতের অনেক ব্যবসা বাণিজ্য, তারপরে তাদের যে চিকিৎসা ব্যবসা যেটা আছে, এই সবগুলো বাংলাদেশের লোকজনের উপর অনেকভাবে, কারণ আমরা অনেক বেশি সংখ্যক লোকজন ভারতে যাই। মাত্র ভিসাটা দিয়েছে, আপনারা দেখেছেন যে একেবারে লাইন ভিসা সেন্টারের সামনে থেকে পারলে গুলশান পর্যন্ত চলে আসছে। কয়েক হাজার, প্রায় লাখখানেক লোক অ্যাপ্লিকেশন নিয়ে ওইখানের মধ্যে হাজির ছিল। এই জায়গাটা এখন নিগোশিয়েটের ব্যাপার আছে। মাঝখানে যে উম্মত সরকার ছিল, ডক্টর ইউনূসের যে বৌদ্ধ উম্মত সরকার ছিল, এরা মানে একটা ক্রিকেট টিমকে পর্যন্ত ভারতে পাঠায় নাই, এবং ডেইলি সকালে উঠে বলতো চিকেন নেক কেটে ফেলবো, 7 সিস্টার খেয়ে ফেলবো। এই ছাগলের দলকে মানে আমরা সবসময় বলেছি ভাই আওয়ামী লীগের লগে যা চুক্তি আছে ভারতের ছিঁড়া ফালান, মানে আওয়ামী লীগ যা করছে এটা ফেসিবাদ, দোষর।
একটা সিঙ্গেল চুক্তি দেখাতে পারে নাই যেটা আওয়ামী লীগ করে গিয়েছে, যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী, যে এই দেখা একটা খারাপ চুক্তি পাইলাম ছিঁড়ে ফেলাই দিলাম। এটা করার হিম্মত হ্যাডম ছিল না। কিন্তু এই ছাগলের দল তাদের যে অন্যান্য ছাগল এবং পাঠাদের অনুসারীরা আছে, এবং আপনারা জানেন ইউটিউবেও কিন্তু ভারত বিরোধী বক্তৃতা দিলে একটু ভালো ভিউ পাওয়া যায়, ডলার পাওয়া যায়। এদেরকে খুশি করার জন্য এই যন্ত্রণারা করেছে। কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশের সাথে ভারতের প্রতিবেশিতা উঠিয়ে নিয়ে যাওয়া যায় না। বাংলাদেশের সাথে ভারতের অর্থনৈতিক অনেক ধরনের সামঞ্জস্য আছে, জাতীয় নিরাপত্তা ইস্যুতে প্রত্যেকটা দেশের, এক দেশের সাথে আরেক দেশের, কারণ বাংলাদেশে একটা ওকাম করে এরা ভারতে চলে যেতে পারে, যেটা হয়েছে আমরা দেখেছি যে হাদি শাহমা এর হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়েছিল, সেখানে গ্রেপ্তার হয়েছে যদিও, এবং ভারতও একটা কুকাজ করে এবং সেখানে কোনো ধরনের সন্ত্রাস তৈরি করে বাংলাদেশে পালিয়ে আসার সম্ভাবনা আছে। পরস্পরের একটা ন্যূনতম বোঝাপড়া যদি না থাকে, দুটো দেশের জন্য একটা চ্যালেঞ্জ, এবং সেটা হয়তো আগামীতে একটু কমফোর্টেবল হবে, এবং এই কমফোর্টেবলের হবে এর একটা চিহ্ন হিসাবেই আমাদের মেজর মুজাফফর, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে হঠাৎ করে ঢাকা শহরে খুঁজে পাওয়া গেল। আগামীতে যদি এইভাবে আরও অনেক সন্ত্রাসী, আরও অনেক খুনিকে খুঁজে পাওয়া যায়, সেটা দুই দেশের জন্যই কল্যাণকর হবে। দেখা যাক এই সম্পর্ক কতদিন ভালো থাকে। কারণ ওই যে আবার আছে না, কিছু প্রাণী আছে দড়ি ছেড়া দিলে গিয়া মুখ দিয়ে দেয়। আবার যদি 10টা অস্ত্রের জায়গায় এখন 10 নৌকা অস্ত্র বা অন্য কিছু পাওয়া যায়, তাহলে এই সম্পর্ক খুব সহজে থাকবে না। কিন্তু যদি বিএনপি সরকারের সাথে ভারতের এক ধরনের নেগোসিয়েশন এবং বোঝাপড়া হয়, এবং সেটার মাধ্যমে যদি দুটো দেশে একটা কমফোর্টেবল পলিটিক্যাল জায়গায় যায়, তাহলে যারা উগ্র ভারত বিরোধিতা করা ডক্টর ইউনূস এবং তার জামাতি গোষ্ঠী, তার এনসিপি গোষ্ঠী, এনিওয়ে জামাত এনসিপি একই জিনিস, তাদের যে রাজনৈতিক বোলচাল সেটা একটু কমে যাবে। বাট ইউটিউবে ভারত বিরোধী বক্তৃতা দিয়ে ব্যবসা বাটি আরও ভালো হবে। তখন আমরা হয়তো সেখানে যোগ দিব। তার আগ পর্যন্ত আমরা আশা করব যে সম্পর্কের উন্নয়ন হবে এবং দুটো দেশই শান্তির মধ্য দিয়ে যাবে। প্রিয় দর্শক, ভালো থাকুন। কালকে কথা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে।